আসসালামু আলাইকুম এভরিওয়ান। OnePlus-এর যে ফোনটা নিয়ে এত মাতামাতি হচ্ছে সেটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে, আর এটা হচ্ছে OnePlus Nord SE30। এই স্মার্টফোনটা আসলে কি অফিসিয়াল ফোনগুলোর মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি হতে যাচ্ছে কিনা সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তার আগে এই ফোনটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেই। এই ফোনটার অফিসিয়াল 128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 15,999 টাকা। প্রাইস তো জানলেন, এবার চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আনবক্সিং এ যাওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। OnePlus কিন্তু এই ফোনটা দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি তাদের যাত্রা শুরু করছে, আর এই ফোনটা কিন্তু বাংলাদেশেই ম্যানুফ্যাকচার হয়েছে। This is the first OnePlus device made in Bangladesh. This is made in Bangladesh. This is OnePlus Nord N30 SE 5G. সো বুঝতেই পারছেন যে এতদিন আপনারা যে ফোনগুলো কিনেছেন সেগুলো অফিসিয়াল ছিল না, বাট এইটা হচ্ছে অফিসিয়াল স্মার্টফোন। চলুন আর কথা না বাড়িয়ে আনবক্সিং এ চলে যাই। বক্সটিকে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে। তারপরে দেখতে পাচ্ছি 33 ওয়াটের একটা সুপার বক্স চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং ইউজার ম্যানুয়ালস প্লাস ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর। মূলত এই ছিল বক্স কন্টেন্ট। এবারও যে OnePlus তাদের ডিজাইন লাইনআপে কোন প্রকার কম্প্রোমাইজ করেনি তা এর রিয়ার পার্টের ডিজাইনটি দেখে আপনারা বুঝতে পারছেন। যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। পিছনের দিকে এক ধরনের ইফেক্ট পড়ে, এটা আসলে লাইট কন্ডিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এটা বেশ ভালো করে বোঝা যায়। আর এখানে বেশ বড় সড়ো দুইটা ক্যামেরা বাম বসানো হয়েছে। সো এটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। অযথা অনেক বেশি ক্যামেরা দিলে দেখতে অনেকটাই বিরক্ত লাগে। ডিজাইনটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে যে এখানে আসলে খুব বেশি ক্যামেরা দেয়নি। দুইটা ক্যামেরার মাঝ বরাবর এখানে একটা এলইডি ফ্ল্যাশ লাইট বসানো হয়েছে, আর বরাবরই OnePlus যে তাদের লোগোটি মাঝ বরাবর বসায় এখানে কিন্তু সেটাই করা হয়েছে। এটা কিন্তু বক্স শেপের একটা ফোন। পিছনের দিকের পার্টটি কিন্তু একদমই ফ্ল্যাট, সাইড ফ্রেমটিকেও অনেকাংশেই ফ্ল্যাট বলা যায়। তবে ফোনটা কিন্তু খুব বেশি মোটা বা ভারী নয়। 193 গ্রাম হচ্ছে এর ওয়েট এবং থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার। হাতে ধরে আপনি খুব বেশি আনকমফোর্ট ফিল করবেন না, যথেষ্ট ভালো গ্রিপ পাবেন। তবে এক হাতে অপারেট করা কিছুটা কষ্টসাধ্য হয়ে যাবে যদি ফোনটির সাইজটা কিছুটা বড়। যদি আমরা ফোনটির সামনের দিকে চলে আসি তাহলে এখানে ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে, আর মাঝ বরাবর দেওয়া হয়েছে একটি পাঁচহোল। পাঁচহোলের সাইজটিও অ্যাজ ইউজুয়ালি রয়েছে, খুব বেশি বড় না। সিন এবং সাইড বেজেল নিয়ে আমি একদমই কমপ্লেন করবো না, কারণ 16,000 টাকার একটা স্মার্টফোনে এর থেকে বেশি কিছু আমার মনে হয় না আশা করা ঠিক হবে। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়েছে, এইটা কিন্তু খুব ভালো একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। এখন থেকে 20 থেকে 30,000 টাকা প্রাইস রেঞ্জের অনেক স্মার্টফোনেও কিন্তু এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। আর স্পোর্টস এন্ড বাটনের কাছে সব ঠিকঠাকই রয়েছে। এতে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, আর এর স্পিকারের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এতে 300% পর্যন্ত এটার সাউন্ড বৃদ্ধি করা যায় এবং আমি দেখলাম যথেষ্ট লাউড। যদিও এর ভলিউমটা 300 গুণ দিলে দেখা যায় যে কিছুটা ডিস্টরশন পাওয়া যায়, সাউন্ড কোয়ালিটি ততটা ভালো থাকে না। সাউন্ড কিন্তু বেশ লাউড, মনে হয় যে একটা ছোটখাটো একটা স্পিকার এখানে বাজছে। আমি খেয়াল করে দেখলাম যে ক্রাউডি এরিয়াতে মোটামুটি ভালোভাবে চালানো যাচ্ছিল। তারপর ডান পাশে পাওয়ার বাটনের সাথেই ইমপ্লিমেন্টেশন করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটি যথেষ্ট ফাস্ট এন্ড রেসপন্সিভ মনে হয়েছে। বাম পাশে সিম কার্ড স্লট দেওয়া হয়েছে, এখানে দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মাইক্রো এসডি কার্ড কিন্তু ব্যবহার করার সুযোগ থাকছে। ডিসপ্লে সেকশনে ফোনটিতে থাকছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। এই বাজারে ফুল এইচডি প্লাস রেজুলেশন একটা পারফেক্ট কম্বিনেশন। পাশাপাশি তারা 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়েছে, যার ফলে স্ক্রলিং বা ট্রানজেকশনে একটা স্মুথ এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। ডিসপ্লে কালার প্রোটেকশনও যথেষ্ট ভালো ছিল। কালার নিয়ে আশা করি যে কারো কোন প্রকার কমপ্লেইন থাকবে না। এতে টাচ রেসপন্স ছিল পারফেক্ট। 391 PPI ডেনসিটি থাকায় ডিসপ্লে শার্পনেস নিয়েও কোনো প্রকার ঘাটতি আমার চোখে পড়েনি। ডিসপ্লেতে কালার শিফটি বা নেগেটিভিটি জনিত কোনো ইস্যু নেই। ছবি তোলা সহ বেশ কিছু কাজে ডিরেক্ট সানলাইটে ফোনটাকে অপারেট করেছি, বাট সানরাইজ ভিজিবিলিটি নিয়ে আমাকে খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি। ওভারঅল বাজেট হিসেবে তারা কিন্তু যথেষ্ট ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করছে। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে MediaTek Dimensity 6020, যা 7 nanometer আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টা-কোর CPU, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G57। Dimensity 6020 কে এই বাজারে বেশ পাওয়ারফুল চিপসেট বলতে পারি। আর এটা আমাদের আরেকটা জাতীয় চিপসেট আছে না, MediaTek Helio G99, এইটার সাথে কম্পেয়ার করে দেখলাম যে অলমোস্ট কাছাকাছি রেজাল্ট করছে। কখনো কখনো এটা G99 থেকে বেশ পাওয়ারফুল বলা যায়। সো বুঝতেই পারছেন এটা দিয়ে আপনি কিন্তু গেমিংয়েও ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। Antutu বেঞ্চমার্কে এ থেকে আমরা স্কোর পেয়েছি 3,81,343, আর গ্রিক বেঞ্চ সিঙ্গেল স্কোরে এ থেকে আমরা স্কোর পেয়েছি 700, আর মাল্টি করে এ থেকে আমরা স্কোর পেয়েছি 1821। এর স্কোর দেখেই তো বুঝতে পারছেন যে OnePlus আসলে এখানে কোন ধরনের গেমটা খেলতে যাচ্ছে। এই চিপসেটটা যদি 20 থেকে 30,000 টাকা প্রাইস রেঞ্জে কোনো স্মার্টফোনে ইউজ হতো তাহলে আমি এটাকে স্বাভাবিকই ধরে নিতাম, বাট সেটা কিন্তু আমরা অনলি 16,000 টাকায় পাচ্ছি। সো এই খেলাটা কিন্তু আমার মনে হয় যে এখানে ভালোই জমবে। প্রথমে আমরা এতে প্লে করেছিলাম পাবজি, যা এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল। তবে এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজিতে কিছুটা লেগ পাবেন। এক্ষেত্রে যদি আপনি মিডিয়াম গ্রাফিক্সে পাবজি প্লে করেন তাহলে স্মুথ একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন পাবজি দেখে। দেন আমরা প্লে করেছিলাম এতে কল অফ ডিউটি, যার পারফরমেন্স ছিল বেশ ভালো, পাশাপাশি গ্রাফিক্স কোয়ালিটিও বেশ ভালো পেয়েছি। তবে অ্যাকশন মোমেন্টগুলোতে দুই একবার ফ্রেম
ড্রপ পেয়েছি। সর্বশেষ আমার ফেভারিট গেম অ্যাসফল্ট 9ও প্লে করেছি। অ্যাসফল্ট 9 বেশ স্মুথলি প্লে করা যাচ্ছিল। এর গ্রাফিক্স কোয়ালিটিও আমার কাছে দারুণ লেগেছে। ওভারঅল ফোনটির গেমিং পারফরমেন্স বাজেট হিসাবে আমাকে যথেষ্ট হ্যাপি করেছে। ফোনটির এত ভালো কিছুর মাঝে একটা জিনিস অনেকাংশে বেমানান রয়েছে, সেটা হচ্ছে 4GB র্যাম। আমার মনে হয় যে এত পাওয়ারফুল চিপসেট দেওয়ার পর, এত কিছু দেওয়ার পর এখানে মিনিমাম একটা 6GB র্যাম দেওয়া উচিত ছিল। আর যদি সেটা করা যেত তাহলে গেমিং বা মাল্টিটাস্কিং সবকিছুতে কিন্তু বেটার একটা এক্সপিরিয়েন্স আমরা পেতে পারতাম। তবে ফোনটির র্যাম ম্যানেজমেন্ট আমাকে খুব বেশি হেভি করতে পারেনি। দেখলাম যে ব্যাকগ্রাউন্ডে 15 থেকে 20টা অ্যাপস যদি রাখি, তার মধ্যে কিছু হেভি অ্যাপসও রাখি, তাহলে মাঝে মাঝে শেষ দিকের অ্যাপসগুলো ক্র্যাশ করছিল। ফোনটি রান করছে অক্সিজেন ওএস 13.1 যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 13। আমার মনে হয় যে এখানে মাস্ট বি অ্যান্ড্রয়েড 14 দেওয়া উচিত ছিল। এত কিছুর মাঝে 14টা দিলে কি হতো ভাই? এর আগে থেকে অক্সিজেন ওএস এর ফ্যান হয়ে আছি আমি। এর ইউআই ইন্টারফেস ঠিকঠাকই লেগেছে আমার কাছে, সবকিছু ছিল স্মুথ। আমার এই কয়েকদিনের ব্যবহারে কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু পাইনি। এর ইউআই অপ্রয়োজনীয় প্রি ইনস্টল অ্যাপের সংখ্যা কিন্তু খুবই কম পেয়েছি, আর এটা কিন্তু বেশ প্লাস একটা পয়েন্ট বলতে পারেন। ফোনটিতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স আছে, যেমন ফোনের সেটিংস থেকে যদি আপনি জেস্টার এন্ড মোশনে যান, তাহলে এইখানে আপনি চমৎকার কিছু ফিচারের দেখা পাবেন। যেমন স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় যদি আপনি ডাবল ট্যাপ করেন তাহলে স্ক্রিন চালু হয়ে যাবে। আবার স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় যদি আপনি ও ড্রপ করেন তাহলে কিন্তু আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আবার যদি আপনি ভি ড্র করেন তাহলে ফ্ল্যাশ লাইটটি জ্বলবে আবার বন্ধ হবে। এছাড়াও বেশ কিছু ফিচার নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে। এতে কিন্তু ফ্ল্যাগশিপ ফোনে আরো একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে এনএফসি। দেখেন আমি আমার এনএফসি যুক্ত কার্ডটাকে ফোনের পেছনে ধরি, সামনের দিকে দেখেন সমস্ত ইনফরমেশন গুলো শো করছে। সো এনএফসির কিন্তু আরো অনেক কাজ রয়েছে, আমার মনে হয় না যেটা এই ভিডিওতে আলোচনা করার প্রয়োজন আছে। ফোনটির রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর ফোনটির সেলফিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইটের প্রাইমারি ক্যামেরা অসাধারণ সব ছবি দিচ্ছিল। ছবিতে ডিটেলস এন্ড শার্পনেস বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড, যা এই প্রজন্মের ব্রাইবাদারদের কাছে বেশ ভালোই লাগবে। ডাইনামিক রেঞ্জটাও বেশ ভালোভাবেই ক্যাপচার করতে পেরেছে। শেডিও এরিয়াগুলোও বেশ ভালোভাবেই ক্যাপচার করতে পেরেছে। পোর্ট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন খুব একটা পারফেক্ট ছিল সেটা বলা যাবে না, তবে কাজ চলে যাওয়ার মতো ছবি পেয়েছি। আর এটা নিয়ে আমি খুব বেশি কমপ্লেন করছি না, কারণ এইটা এই বাজেটের জন্য একটা কমন ইস্যুই বলা যায়। লো লাইটের ক্যামেরা খুব বেশি ভালো পারফর্ম করতে পারে না। ছবিতে ডিটেলস এন্ড শার্পনেসের ঘাটতি দেখা যায়, প্লাস ছবিতে গ্রেনও খুঁজে পাবেন। এক্ষেত্রে নাইট মোড অন করে ছবি তুলে দেখেছি, বাট নর্মাল মোড থেকে নাইট মোডের ছবিগুলোতে খুব বেশি পার্থক্য পরিলক্ষিত হয় না। এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। তবে ভালো লেগেছে যে জিনিসটি, সেটা হচ্ছে এর সেলফি ক্যামেরার ছবিগুলো কালার ঠিকঠাক মতো ধরে রাখতে পেরেছে এবং ছবির কোয়ালিটিও যথেষ্ট ভালো পেয়েছি। ফেস টোনটাও কিন্তু ন্যাচারালি ছিল। সেলফি ক্যামেরার ছবিতে যেটুকু ডিটেলস এন্ড শার্পনেস পেয়েছি বলতে হবে মোর দেন এনাফ। ফোনটির রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। সবচেয়ে ভালো লাগার বিষয় এই যে এতে স্টেবিলাইজেশন আছে এবং ফুটেজও যথেষ্ট স্টেবল। ফোনটির আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, সবকিছু কিন্তু আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। এবারে চলে আসি ফোনটির পাওয়ার সেকশনে। এতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া হয়েছে। এটা অ্যাজ ইউজুয়াল এখন প্রায় একটা স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে, প্রায় সব স্মার্টফোনে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেয়। বাট এখানে তারা একটু বাজিমাত করেছে 33 ওয়াটের সুপার বুক চার্জার দিয়ে। তো 16000 টাকার একটা স্মার্টফোন আমরা 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, এইটা কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট বলতে পারেন, যেটাকে আপনি 30 মিনিট চার্জ দিলে আপনার ফোনটা প্রায় 51% চার্জ হয়ে যাবে। সো গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এবার একটু সামারাইজ করি যে ফোনটির কোন কোন জিনিস ভালো লেগেছে বা কোন কোন জিনিস ভালো লাগেনি, এবং ফাইনালি আপনাদেরকে বলতে হবে যে এটা আসলে ভ্যালু ফর মানি কিনা। ওকে, প্রথমত ফোনটির যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ডিজাইন। আমার মনে হয় না যে ডিজাইন দেখে কেউ অপছন্দ করবে, বিশেষ করে এই বাজেটের মধ্যে। তারপর যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ডিসপ্লে, কারণ 16000 টাকা প্রাইস রেঞ্জের একটা স্মার্টফোনে তারা ফুল এইচডি প্লাস রেজুলেশন দিয়েছে অফিসিয়াল একটা ফোনে, পাশাপাশি 90 হার্টজ রিফ্রেশ রেটও দিয়েছে। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো লেগেছে। তারপরে ফোনটির বাজিমাত করেছে যে সেকশনটাতে, সেটা হচ্ছে ফোনটির চিপসেট। এখানে তারা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট দিয়েছে। সো এই বাজেটের মধ্যে যদি অফিসিয়াল কোনো ফোন থেকে গেমিং এর জন্য ভালো একটা সাপোর্ট পেতে চান, তাহলে কিন্তু এই ফোনটার বিকল্প এই মুহূর্তে আমি আপনার হাতে দেখছি না। ক্যামেরা সেকশনটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তারপর যদি আমি পাওয়ার সেকশনে যাই, এখানেও কিন্তু 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়েছে, যেটা কিন্তু আপনি খুব অল্প সময় ফোনটাকে চার্জও করে ফেলতে পারেন। সো এখন সব মিলিয়ে আমি যদি বলি যে ফোনটির উইক পয়েন্ট আসলে কি, আসলে উইক পয়েন্ট যেগুলো পেয়েছি সেগুলো আসলে খুব বেশি উল্লেখ করার মতো কিছু না। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেহেতু এই ফোনটা OnePlus বাংলাদেশে ম্যানুফ্যাকচার করেছে, সো এখানে ব্যাড ট্যাক্সের বিষয়টা কমে এসেছে। এই ক্ষেত্রে হয়তো ফোনটার দামটা তারা কমাতে পেরেছে। আর যেহেতু অফিসিয়ালি তারা প্রথমবার আসতে যাচ্ছে, সো এখানেও কিন্তু একটা ভালো একটা ডিসকাউন্টের ব্যাপার থাকে। সব মিলিয়ে কিন্তু এটা বেস্ট ভ্যালু ফর মানি আমি বলতে পারি এই মুহূর্তে। সো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে কেউ যদি আমার কাছে সাজেশন চায় যে এই 16000 টাকা বা 15000 টাকা বা 17000 টাকার মধ্যে কোনো ফোন, তাহলে এটাকে আমি সাজেস্ট করবো। তারপরেও এই ফোনটা সম্পর্কে আপনার কি অভিমত, সেটাও কিন্তু আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। গাইজ, আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।